এখানে দূর দূর থেকে রোগীরা আসেন, তো যারা থাকেন মানে চিকিৎসার জন্য যাদের থাকতে হয় তাদের পরিজনরা কোথায় থাকবেন, তার জন্য নাইট শেল্টারের ব্যবস্থা রয়েছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে রোগীর আত্মীয়রা এখানে সেখানে এই চাতালে ওইখানে পড়ে রয়েছেন, মশারি টানিয়ে কোনো মতে রয়ে গেছেন। কেন নাইট শেল্টার কোথায়? আসলে নাইট শেল্টার নাকি বেদখল হয়ে গেছে। দুটো বিল্ডিং, একটা বিল্ডিং সিএমওএইচ এর অফিস, নাইট শেল্টার যেখানে হয় সেখানে সিএমওএইচ এর অফিস, অর্থাৎ সাধারণের প্রবেশে মানা। আর একটা বিল্ডিং নাকি কোভিডের সময় থেকে বন্ধ হয়ে রয়েছে, তালা দেওয়া। তাহলে কোন কাজে লাগছে নাইট শেল্টার? জিয়াউল রয়েছেন আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, কোথাও তো একটা সমস্যা হচ্ছে। নাইট শেল্টার মানে সেখানে রোগীর পরিবাররা রাতে থাকবেন তার ব্যবস্থা, সেখানে সিএমওএইচ এর অফিস কেন? একদম দেখো, একেবারে কোভিড পিরিয়ড থেকে কিন্তু বারাসাত উত্তর চব্বিশ পরগনা যে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে যে রাত্রিবাস, অর্থাৎ রোগীর পরিবার বা পরিজনেরা যারা থাকেন তারা সেখানে এসে রাত্রি যাপন করেন। তার কারণ হাসপাতালে বিভিন্ন জায়গায় যেখানে মশারি খাটিয়ে, প্লাস্টিক খাটিয়ে যেখানে রাত্রে থাকা হয় সেটি কিন্তু সে জায়গা নয়। তার কারণ সেখানে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, শীত বর্ষা গ্রীষ্ম সেখানেই তারা রয়েছেন। কিন্তু এই কোটি টাকা ব্যয়ে সেখানে রাত্রিবাস তৈরি হলেও সেটি একটি দখল করে রেখেছে উত্তর চব্বিশ পরগনা সিএমওএইচ, তার অফিস। ফলে সেখানে সাধারণ প্রবেশে একেবারে সেখানে ঢুকতে দেওয়া হয় না। আরেকটি রয়েছে এআরটি কেন্দ্র, অর্থাৎ সেখানে ওয়েস্ট মাল সেখানে রাখা হয়, সেটিও প্রায় কোভিডের পর থেকে বন্ধ রয়েছে। কিন্তু এই শীত বর্ষা গ্রীষ্ম যারা প্রায় 7 দিন 8 দিন 1 সপ্তাহ 1 মাস ধরে রোগীর পরিবারে তারা এখানে থাকেন, তারা কোনো রকমভাবে সুযোগ সুবিধা পাচ্ছে না সেখানে রাত্রি যাপন করার জন্য। আর যেখানে থাকছেন সেখানে কোনো রকমের কালো তিরপল বা প্লাস্টিক দিয়ে সেখানে রয়েছেন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তার কারণ একটি গ্রিন করিডোর করা রয়েছে, তার কারণ দ্রুত যাতে এমার্জেন্সিতে পেশেন্ট আসতে পারে, সেখানেও সেইগুলো রাতে অন্ধকারে দখল করে রাখছে কারা? এই রোগীর পরিজনেরা। তারাও বারংবার বলছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না। ইতিমধ্যেই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের স্পষ্ট দাবি যে তাদের এই নাইট সেন্টারটা দখল করার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু সিএমওএইচ এর কোনো অফিস নেই সেই জন্য সিএমওএইচ এর সেই অফিসটা দেওয়া হয়েছে। অন্যদিকে এআরটি কেন্দ্রটা সেটাও এখন কিছুদিনের মধ্যে খুলে দেওয়া হবে, কিন্তু সেটা কোভিড প্রায় আজ থেকে 2.5-3 বছর আগে কোভিড হয়েছে, ফলে সেই থেকে কিন্তু বন্ধ রয়েছে। ফলে এই পরিষেবা থেকে সমস্যায় পড়ছেন রোগীর আত্মীয় পরিজনরা। তখন জেলার বিভিন্ন প্রান্তে সুন্দরবনের থাকার জায়গা আছে, ওখানে তো লোক আছে, ওই জন্য ওখানে তো থাকতে পারছি না, সবাই আছে। কি করব, কিছু করার নেই, সব জায়গাতে জায়গা পাওয়া যাচ্ছে না টিনের ঘরে, ওই জন্য এখানে আছি। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছো এই বিষয়ে যে এইভাবে থাকতে হচ্ছে? না, জানাইনি। আমার স্ত্রী এখানে ডেলিভারি হয়েছে, বাচ্চা খাঁসের ঘরে আছে, ওই জন্য আমি এখানেই থাকি। এখানে আমি গাছতলায় পেপারটা নিয়ে আজকের এই 8 দিন 9 দিন আছি এখানে। রাত্রিবাসের জায়গা পাননি? সেরকম তো কোনো সিস্টেম দেখিনি, সবাই এখানে এইভাবে আসে, আমিও সেইভাবে। তো রাত্রিবাসের যোগাযোগ এখানে আগে নাকি থাকতে দিত, সেখানে আর থাকতে দেয় না। সিএমওএইচ এর জন্য এডিএম হেলথ কোনো একটা স্পেস যেটা কনস্ট্রাকশনের মধ্যে ছিল, তাহলে এটা শিফট হয়ে সিএমওএইচ অফিসটা সেখানে চলে যাবে। এখানে এটা থাকবে না, এটা মানে রাত্রে রোগীর পরিজনদের থাকার জায়গা হিসেবেই ব্যবহার হবে। একটা প্রশাসন, গোটা হেলথ ডিপার্টমেন্ট নর্থ 24 পরগনা চালানো, ওনাকেও কোথাও একটা থেকে তো করতে হবে। যত শীঘ্র সম্ভব এটাকে শিফট করার জন্য আমরা তৎপর আছি। বাঁকুড়ার কতুলপুরের নেতাজি মোড়ের ছবি আপনাদের দেখিয়েছিলাম। বর্ষাকালে একেবারে জল থই থই অবস্থা, রাস্তা ভেসে যাচ্ছে জলে, কেননা নিকাশির সমস্যা। তো আমরা সেই খবর দেখানোর পর এখন দেখা যাচ্ছে নিকাশি নালার কাজের জন্য 41 লক্ষ টাকা স্যাংশন হয়েছে, অর্থাৎ নিকাশি নালা হবে এবং এই নিকাশি নালা হলে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন মানুষ। দেবব্রত রয়েছেন আমার সঙ্গে সরাসরি। দেবব্রত, কতটা জায়গা জুড়ে এই নিকাশি নালার কাজ হবে? মানে জমা জলের যে সমস্যা ছিল সেই সব ভোগান্তি থেকে মুক্তি পাওয়া যাবে তো এবারে নিকাশির কাজ শেষ হয়ে গেলে? একদমই। দেখো, ওই এলাকার মানুষ যেমনটা মনে করছে যে এবার হয়তো সেই সমস্যার মধ্যে তাদের আর পড়তে হবে না। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এই নিকাশি নালার কাজ ইতিমধ্যে শুরু করেছে বাঁকুড়া জেলা পরিষদ। পঞ্চদশ অর্থবর্ষের থেকে প্রায় 41 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে এই নিকাশি নালার জন্য। আমরা যেমনটাই তুমি বললে, আগস্ট মাসে পরপর একই সপ্তাহে পরপর 2 বার প্রচন্ড বৃষ্টি হয়, যার জেরে কিন্তু এই এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। কতুলপুরের নেতাজি মোড় থেকে যে মিল মোড় পর্যন্ত রয়েছে
এক রাস্তার 2 নম্বর রাজ্য সড়কে কোথাও 1 হাঁটু জল, কোথাও 1 কোমর জল। চরম সমস্যায় পড়েছিল এলাকার মানুষজন। ঘরে খাটের নিচে হাঁটু জল ছিল, গাড়ি ঘোড়া ডুবে গিয়েছিল, চরম সমস্যায় ছিল এলাকার মানুষ। তখনই তারা ক্ষোভ দেখিয়েছিলেন, এলাকা নিকাশি নালার জন্য ক্ষোভ উগরে দিয়েছিলেন প্রশাসনের বিরুদ্ধে। তারপরেই কিন্তু আমরা সেই খবর দেখানোর পরেই তৎপর প্রশাসন, নড়েচড়ে বসে প্রশাসন। অবশেষে পঞ্চদশ অর্থবর্ষে প্রায় 41 লক্ষ টাকা স্যাংশন করা হয় জেলা পরিষদের পক্ষ থেকে। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে, সেই কাজ কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ হবে। এলাকার মানুষ মনে করছেন এবারের বর্ষায় হয়তো তাদের এবারের বর্ষা হয়তো আর আগের বারগুলোর মতো হবে না, সেই আশা করছেন এলাকার মানুষ। সংস্কারটা হচ্ছে যে এরকম পরিষ্কার সংস্কার হয়ে থাকে, নিশ্চয় আশা করি কিছুটা মানুষের সুরাহা হবে। এর আগে যে বন্যা পরিস্থিতি হয়েছে, সব গোটা পাড়া কর্তৃপক্ষ প্রায় জলমগ্ন হয়ে যাচ্ছিল। সবারই ঘর বেরোনো, বাইরে যাওয়া, বাজার সমস্ত কিছুই যেন একদম বন্ধ হয়ে গেছিল। কেউ ঘর থেকে বেরোতে পারছে না, পুরো ঘরের ভিতর দিয়ে সব জল ঢুকে গেছে। ড্রেনটা সংস্কার হচ্ছে, আশা করি কিছু সুরাহা হবে, অনেকটাই সুরাহা হবে। এটা আমরা পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগতভাবে জেলা পরিষদকে আমরা জানিয়েছিলাম, বাঁকুড়া জেলা পরিষদকে। ওনারা টাকা গ্র্যান্ট করেছেন 15 ফিনান্স থেকে জেলা পরিষদের উদ্যোগে, এবং জেলা পরিষদে 40,07,623 টাকা গ্র্যান্ট করেছেন ওই ড্রেনটাকে নতুন করে নির্মাণ করার জন্য। ওই ড্রেনটা যদি হয়ে থাকে, কতুলপুরবাসী এবং বাজার এলাকা যারা আছেন তাদের খুবই সুবিধা হবে। এবং যেটা জল জমে যাচ্ছিল, সেই জল জমাটা ওই ড্রেনের মধ্যে দিয়ে নিকাশি হবে। এটা আমাদের 15 ফিনান্স থেকে জেলা পরিষদ থেকে ধরানো হয়েছে। বাঁকুড়া জেলার যে কোনো জায়গায় যদি কোনো কাজের অসুবিধা বা রাস্তাঘাট বলুন, ড্রেনেজের জল নিকাশি ব্যবস্থা বলুন, অসুবিধা হলে সেগুলো আমাদের কাছে খবর এলেই আমরা আপনাদের মাধ্যমে জানি বা সংবাদ মাধ্যমে বেশিরভাগ জানতে পারি। তাছাড়া অন্যান্য দপ্তর থেকে জানা বা আমাদের যারা মেম্বাররা রয়েছে তাদের মাধ্যমে জানলেও আমরা সেখান থেকে স্কিমগুলো ধরিয়ে আমরা কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করি, যাতে সাধারণ মানুষ না অসুবিধার সম্মুখীন হন। সেই কারণে আমাদের এই কভার ড্রেনগুলো ধরানো হচ্ছে। আশা করি এটা হয়ে গেলে সমস্যাটা মিটে যাবে, সমস্যাটা সেই সমস্যা থাকবে না। কুলটি সেল গ্রোথ কারখানার যে আবাসন রয়েছে, সেই আবাসনের আবাসিকরা 10 দিন ধরে খাবার জল পাচ্ছেন না। 10 দিন পার হয়ে গেল যখন খাবার জল পাচ্ছেন না, তখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এবার তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন, আর সেই বিক্ষোভে এক আধিকারিকের গাড়িও আটকে পড়ে। দীপক রয়েছে আমার সঙ্গে ফোনে। দীপক, 10 দিন হয়ে গেল খাবার জলের সমস্যা মেটানো সম্ভব হচ্ছে না। একেবারে কুলটি ইস্কো কারখানার পক্ষ থেকে এমনই কথা জানানো হচ্ছে কি, ডিবিসি থেকে যে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পেয়ে থাকে কুলটি ইস্কো কারখানা, যেই জলকে বিভিন্ন আবাসনে কুলটির অঞ্চলে, কুলটির ইস্কোর আবাসনে সরবরাহ করে থাকে, সেইখানে পর্যাপ্ত পরিমাণে জল না পাওয়ার কারণেই জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। তাই 10 দিন ধরে কুলটি ইস্কো কারখানার আবাসিকরা তীব্র পানীয় জলের সংকটে রয়েছে, এবং তাদের ধৈর্যের বাঁধ তখন ভাগে যখন দিনের পর দিন একই পরিস্থিতি হয়ে থাকে। তারপরে কিন্তু আবাসিকরা, শুধু আবাসিকরা নয়, আশেপাশে এলাকার মানুষরাও, মহিলা পুরুষ সবাই কুলটি ইস্কো কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে আজ সকাল থেকে। এবং যখন কুলটি ইস্কো কারখানার ইস্কো আধিকারিক যখন প্রবেশ করছিল, তখন তার গাড়ি আটকে পড়ে এবং তাকেও ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তাদের একটাই দাবি, কি কার সমস্যা, কেন সমস্যা, তা তারা একেবারে জানতে চাইছে না। তাদের সমস্যা মেটাবার দাবি তারা তুলেছে, পানীয় জলের পরিষেবা স্বাভাবিক করার দাবি তুলেছে, যদিও ইস্কো কারখানার পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ। আমরা বিগত 10 দিন হলো আমরা কোনো জল আমরা পাচ্ছি না, এক ফোঁটা আমরা জল পাচ্ছি না। আমাদের ঘরে গেস্ট এসছে, বাচ্চা আছে, বয়স্ক আছে, আমরা হাজবেন্ডরা বাইরে কাজ করে, প্রাইভেট ফার্মে কাজ করে, তাও এখানে আমরা এমপ্লয়ার, আমাদের বাবা শ্বশুর মশাই সবাই কাজ করেছেন, কিন্তু বিগত 10 দিন ধরে আমরা কোনো এক ফোঁটা জল পাচ্ছি। মানে আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদেরকে জলটা দেওয়া হোক। আপনারা 10 দিন তাহলে জল কোথা থেকে? আমরা কিনতে হচ্ছে আমাদেরকে। কর্পোরেশন কি জল দিচ্ছে আপনাদের? হ্যাঁ, ট্যাঙ্কার আসছে, কিন্তু ওইটা তো হচ্ছে না।